আমি স্নেহাশিস আর আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসে আপনাদের স্বাগত। আজ আমি আলোচনা করব করোনা ভাইরাসের নতুন যে ভ্যারিয়েন্ট, এই ল্যামডা ভ্যারিয়েন্ট সম্বন্ধে। এর আগে আমরা আলফা, বিটা, গামা, ডেল্টা এই ভ্যারিয়েন্টগুলো জেনেছি। ভারতে যে এখন ডেল্টা ভ্যারিয়েন্ট প্রধানভাবে রয়েছে, যার জন্য সেকেন্ড ওয়েভ হলো, সেটা সম্বন্ধেও আমরা ভালো করে আলোচনা করেছি। এই ভিডিওগুলো দেখতে এবং জীবনবিজ্ঞানের অন্যান্য লেকচার্স বাংলা এবং ইংলিশে দেখতে আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তাহলে এখন আমরা আজকে জানবো এই নতুন যে WHO ল্যামডা ভ্যারিয়েন্টের কথা বলেছে, এই ল্যামডা ভ্যারিয়েন্ট কি এবং এটা কতটা রিস্কি বা ভয়ানক হতে পারে ভবিষ্যতে, সেটা সম্বন্ধে। প্রথমত ল্যামডা ভ্যারিয়েন্ট যে ভ্যারিয়েন্টটা নতুন এসছে, এটা আমরা প্রথম দেখতে পেয়েছি দক্ষিণ আমেরিকার পেরুতে। এটা প্রথম দক্ষিণ আমেরিকার পেরুতে দেখা যায় ডিসেম্বর 2020 সময় করে। তখন কিন্তু ল্যামডা ভ্যারিয়েন্ট খুবই কম সংখ্যায় ছিল, কিন্তু জুন 2021 আস্তে আস্তে দেখা যাচ্ছে যে টোটাল দক্ষিণ আমেরিকা, যেরকম পেরু, চিলি, এইসব দেশগুলোতে টোটাল যে পরিমাণ মানুষ করোনা ইনফেক্টেড হচ্ছে, তার 80 to 90%, মানে প্রায় সবাই কিন্তু এই নতুন ল্যামডা ভ্যারিয়েন্টেই ইনফেক্ট হচ্ছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই দক্ষিণ আমেরিকায় কিন্তু করোনার রেট অফ ইনফেকশন এবং ডেথ কিন্তু অনেক বেশি। তাই এটা একটা সত্যিই চিন্তার কারণ যে যেহেতু এই দেশগুলোয় রেট অফ ইনফেকশন এবং মৃত্যুর হার বেশি, এবং এই দেশগুলোতে যে কোভিডটা হচ্ছে সেটা ল্যামডা ভ্যারিয়েন্টই ম্যাক্সিমাম, তাহলে এর থেকে এটা মনে করা যেতে পারে যে ল্যামডা ভ্যারিয়েন্ট হয়তো আরও ভয়ানক এই আগে থেকে আসা ভ্যারিয়েন্টগুলোর থেকে। এখন এর পিছনে বিজ্ঞানটা কি, আমরা তাহলে সেটা দেখে নেব। ল্যামডা ভ্যারিয়েন্টের যে বৈজ্ঞানিক নামটা যেটা WHO দিয়েছে, সেটা হলো C.37 বা C.37। এই C.37কে B.1.1.1ও বলা হচ্ছে। এটা হলো ল্যামডা ভ্যারিয়েন্টের WHO দেওয়া নাম। এটা বলা হয়েছে বিভিন্ন রিসার্চের মাধ্যমে যে এই ল্যামডা ভ্যারিয়েন্টের দুটো কথা। প্রথম হচ্ছে ভ্যাকসিনের দ্বারা কম এফেক্টিভ। বেশ কিছু ভ্যাকসিনের দ্বারা দেখা গেছে যে এই ল্যামডা ভ্যারিয়েন্ট কিন্তু বিভিন্ন ভ্যাকসিনের ওপর কম কাজ করে, অর্থাৎ বিভিন্ন ভ্যাকসিন কিন্তু এই ভাইরাসটাকে বা এই ল্যামডা ভ্যারিয়েন্টটাকে অত ভালো করে ট্রিট করতে পারে না, যেটা আমরা আগের ভ্যারিয়েন্টগুলোতে দেখেছিলাম। এছাড়াও আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এই ল্যামডা ভ্যারিয়েন্ট বেশ কিছু ভ্যারিয়েন্টের থেকে বেশি ইনফেক্টিভ, অর্থাৎ এই নতুন ভ্যারিয়েন্টটা বোথ ভ্যাকসিনের দ্বারা কম নষ্ট হয় এবং বেশি ইনফেক্টিভ। এইসব কারণেই WHO এই ল্যামডা ভ্যারিয়েন্টটাকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বলেছে, যেটা ভারত সরকারও বলছে। এখন আমরা বলছি যে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট, তাহলে কি? আমরা জানি যে যে কোনো ভ্যারিয়েন্ট যদি খুব বেশি পরিমাণে ছড়ায় এবং ভালো পরিমাণ রোগ করে, তখন তাকে আমরা বলি ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। যেরকম ডেল্টা ভ্যারিয়েন্ট হলো ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, তার মানে ল্যামডা ভ্যারিয়েন্টকে এখনও ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলা হয়নি, ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বলা হয়েছে। কিন্তু ভবিষ্যতে এই ল্যামডা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হওয়ার কিন্তু সম্ভাবনা রাখে, কারণ আমরা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও প্রথম দিকে দেখেছিলাম, তখন আমরা অতটা হয়তো ইন্টারেস্ট দিইনি, কিন্তু আজকে সেই ডেল্টা ভ্যারিয়েন্টই ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হয়ে ভারতে একটা ভয়ানক করোনার কন্ডিশন করেছে। এবং যেহেতু আমরা দেখছি যে এই ল্যামডা ভ্যারিয়েন্ট দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও একইভাবে খুব কম সংখ্যায় শুরু হয়ে আজ প্রায় 80-90% কেসে দেখা যাচ্ছে, অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে এই ল্যামডা ভ্যারিয়েন্টের কিন্তু ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হওয়ার ক্ষমতা আছে। এই ল্যামডা ভ্যারিয়েন্ট আমরা দেখছি এখনো অবধি মোটামুটি কটা দেশে ছড়িয়েছে, প্রায় 40টার বেশি দেশ। পেরু থেকে শুরু করে কয়েক মাসের মধ্যেই এটা 40টার বেশি দেশে ছড়িয়ে গেছে। এবং যেহেতু এখন দিনকে দিন আরও রেস্ট্রিকশান উঠছে, ইন্টার কান্ট্রি যাতায়াত বাড়ছে, তাই এই ছড়ানোর রেটটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভারতে এখনও অবধি সেভাবে কোনো রিপোর্ট না পাওয়া গেলেও কিন্তু ভবিষ্যতে পাওয়া যাওয়ার বিশাল সম্ভাবনা আছে, যেহেতু ইন্টার কান্ট্রি ট্রাভেলস ইত্যাদির জন্য, এবং এটা খুবই বেশি পরিমাণে ছড়ায় বলে। তাহলে কিভাবে এই ল্যামডা ভ্যারিয়েন্ট এতটা ইনফেক্টিভ এবং কেন বলা হচ্ছে যে এটা ভ্যাকসিনের দ্বারা অতটা নষ্ট হয় না, সেটা আমরা দেখে নিই।
ল্যামডা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা তাহলে মিউটেশনগুলো দেখে নিই। আমরা আগের করোনা ভাইরাস বিভিন্ন ভিডিওতেই আমি দেখেছি যে করোনা ভাইরাসের ক্ষেত্রে প্রধান যে মিউটেশনটা দেখা যায় সেটা কোথায় দেখা যায়? করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনে। এবং এই মিউটেশনের জন্যই বিভিন্ন ভ্যারিয়েন্ট হয়। কারণ কি, করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন দিয়েই জানি আমাদের বডির অ্যান্টিবডি বা ইমিউনো সিস্টেম বা অনাক্রমতা তন্ত্র ভাইরাসটাকে চেনে এবং তাকে টার্গেট করে নষ্ট করে। যদি সেই ভাইরাসটা নিজের স্পাইক প্রোটিনটাকে পাল্টে নেয় তখন হয় প্রবলেম, কারণ আমাদের বডির অনাক্রমতা তন্ত্র তাকে ভালো করে চিনতে পারে না, ফলে সেই ভাইরাস আমাদের শরীরে ঢুকে ভালো ইনফেক্ট করতে পারে এবং তাড়াতাড়ি ছড়াতে পারে। ল্যামডা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও আমরা তাই দেখছি। ল্যামডা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও আমরা দেখছি স্পাইক প্রোটিনে মিউটেশন হচ্ছে। দেখা যাচ্ছে যে ল্যামডা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে 7খানা নন সিনোনিমাস মিউটেশন হতে দেখা যাচ্ছে। এখন 7খানা মিউটেশন, আমরা দেখেছিলাম ডেল্টা ভ্যারিয়েন্টে মাত্র 3টে স্পাইক প্রোটিন মিউটেশন হতো, যে 3টে স্পাইক প্রোটিন মিউটেশনের জন্যই ডেল্টা ভ্যারিয়েন্ট এত ভয়ানক হয়ে গেছিল। তাহলে এক্ষেত্রে 7খানা মিউটেশন যে আরও ভয়ানক হবে কিনা সেটার একটা সম্ভাবনা থাকে, যদিও এটা শিওরলি বলা যায় না, কারণ বেশ কিছু ক্ষেত্রে আবার কোনো মিউটেশন ভাইরাসটাকে দুর্বলও করে দিতে পারে। সেটা সময়ই বলতে পারবে যে বিভিন্ন দেশে কি হচ্ছে। যদিও দক্ষিণ আমেরিকাতে এই মিউটেশনগুলোর জন্য রেট অফ ইনফেকশন কিন্তু ল্যামডা ভ্যারিয়েন্টের বাড়ছে। ঠিক আছে, আমরা বলছি 7খানা নন সিনোনিমাস মিউটেশন। নন সিনোনিমাস মানে কি? নন সিনোনিমাস মিউটেশন হলো যে মিউটেশনগুলোর কারণে প্রোটিনটা, যে স্পাইক প্রোটিনটা তৈরি হচ্ছে তার অ্যামাইনো অ্যাসিড পাল্টে যায়, অর্থাৎ প্রোটিনটাই পাল্টে যায়। স্পাইক প্রোটিন নিজের বেশ কিছু অ্যামাইনো অ্যাসিডটাকে পাল্টে একটা নতুন ধরনের স্পাইক প্রোটিন তৈরি করে, যেটা ন্যাচারাল সিলেকশনে আসতে পারে। অর্থাৎ নেচার যদি তাকে পছন্দ করে সিলেক্ট করে তাহলে সেটা একটা নতুন ধরনের স্পাইক প্রোটিন করছে, যার বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড আলাদা। এবং এটা সাধারণত ক্ষেত্রে যেহেতু আমাদের বডি আগের যে স্পাইক প্রোটিন চিনত তার চেয়ে কিছুটা আলাদা, তাই এই স্পাইক প্রোটিন আমাদের নর্মাল ইমিউনো সিস্টেম থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এদের ক্ষেত্রে 7খানা নন সিনোনিমাস মিউটেশনস দেখছি স্পাইক প্রোটিনে, এবং একটা প্রধান ডিলিশন দেখছি, অর্থাৎ এদের স্পাইক প্রোটিনে বেশ কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের ডিলিশনও আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে একটা স্পাইক প্রোটিনের ছবি দিয়ে আমরা ভালো করে বুঝতে পারি। এই বিভিন্ন মিউটেশনগুলোর মধ্যে আমরা প্রধান কয়েকটা মিউটেশন দেখে নিই। প্রধান মিউটেশনগুলোর মধ্যে হলো একটা এই L452Q। এই L452Q মিউটেশনটা হলো এমন একটা মিউটেশন, যে মিউটেশন অর্থাৎ 452তম অ্যামাইনো অ্যাসিডের এলটা পাল্টে কিউ হয়ে যাচ্ছে। এই মিউটেশন, এই ধরনের মিউটেশন আমরা আগের ভ্যারিয়েন্টেও দেখেছি, যদিও সেক্ষেত্রে কিউ হতো না, অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড হতো, যেরকম আর হতো ইত্যাদি। যেহেতু অ্যামাইনো অ্যাসিডটা পাল্টে গেল, তাহলে এইখানের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাওয়ায় আমরা কি দেখতে পাচ্ছি? দুটো জিনিস। এক হচ্ছে যে আমাদের যদি মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট, যেটা আমরা আগে দেখেছিলাম যে ক্ষেত্রে কাউকে মনোক্লোনাল অ্যান্টিবডি বডিতে ঢুকিয়ে ভাইরাসটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, সেইটা কমে যাবে। অর্থাৎ অ্যান্টিবডি ভালো করে আর চিনতে পারবে না এই স্পাইক প্রোটিনটাকে, ভাইরাসটাকে নষ্ট করতে পারবে না। আরেকটা জিনিস কি দেখছি? হাই ইনফেক্টিভিটি। কেন? কারণ হচ্ছে এই যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা পাল্টালো, এই মিউটেশনটার জন্য করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন আমাদের শরীরে কোষের গায়ে লেগে থাকা ACE2 রিসেপ্টর বা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ঢুকতো। এই মিউটেশনের ফলে দেখা যাচ্ছে এই স্পাইক প্রোটিনটা ACE2 এর সাথে আরও ভালো করে বাইন্ড করবে বা আরও ভালো করে ইন্টারঅ্যাক্ট করবে, যার ফলে সেটা আরও তাড়াতাড়ি বা আরও ভালো করে কোষের মধ্যে ঢুকতে পারবে। অর্থাৎ বেশি বেশি কোষে ঢুকবে, তার মানে বেশি বেশি কোষকে ইনফেক্ট করবে, এবং ইনফেক্ট করার পর সেখান থেকে বেরিয়ে আরও বেশি বেশি কোষে ইনফেক্ট করবে, আরও বেশি মানুষের মধ্যে যাবে। তার মানে এই মিউটেশনটা রেট অফ ইনফেকশন আগের ভ্যারিয়েন্টগুলোর চেয়ে বাড়িয়ে দিচ্ছে। এবং অ্যান্টিবডি এসকেপ, অর্থাৎ কি মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট দিলেও অতটা ভালো কাজ হচ্ছে না। ঠিক আছে, আবার কি দেখা যাচ্ছে? এই NTD মানে এন টার্মিনাল ডোমেন, এই স্পাইক প্রোটিনের যে এন টার্মিনাল ডোমেন, সেখানে 246 থেকে 252 অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে ডিলিশন হতে দেখা যাচ্ছে। এখন এই ডিলিশনের মানে কি? আমরা জানি যে প্রথমে একটা প্রোটিন লম্বা সিকোয়েন্স হিসেবে তৈরি হয়, তারপর সেটা ফাজ হয়ে ফোল্ড হয়ে আলটিমেটলি একটা 3D বা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করে। তাহলে প্রথমে আমি যদি দেখি যে এটা একটা স্পাইক প্রোটিনের লম্বা স্ট্র্যান্ড তৈরি হয়েছে, তার এটা NTD অর্থাৎ এন টার্মিনাল ডোমেন, এই দিকে থাকে নাইট্রোজেন, আরেকটা হচ্ছে CTD বা সি টার্মিনাল ডোমেন, যেদিকে থাকে একটা কার্বন।
ঠিক আছে। এখন এই এনটিডি দিকটা বা এন টার্মিনাল ডোমেন হলো স্পাইক প্রোটিনের সে জায়গা যে জায়গার সাথে আমাদের অ্যান্টিবডি গিয়ে চেনে, তাই এনটিডি জায়গাটাকে বলে সুপার অ্যান্টিজেন। আমরা যদি স্পাইক প্রোটিনটা একটা টাইপ অফ অ্যান্টিজেন ধরি তাহলে তার এন টার্মিনাল ডোমেন জায়গাটা হলো সুপার অ্যান্টিজেন, যে জায়গাটাতেই আমাদের অ্যাকচুয়াল অ্যান্টিবডিটা গিয়ে চেনে। এখন এখানে এই 246 থেকে 252 অ্যামাইনো অ্যাসিড, এই 6-7টা অ্যামাইনো অ্যাসিডের ডিলিশন হলে কি হচ্ছে, এনটিডি সুপার অ্যান্টিজেনের সিকোয়েন্স পাল্টে যাচ্ছে। যেই সিকোয়েন্সটা পাল্টে গেল সঙ্গে সঙ্গে আর অ্যান্টিবডিগুলো, আমাদের ভ্যাকসিন দিয়ে দেওয়া তৈরি করা অ্যান্টিবডিগুলো আর এই জায়গাটাকে ভালো চিনতে পারবে না, অর্থাৎ স্পাইক প্রোটিনটাকে খুব ভালো চিনবে না। যদি স্পাইক প্রোটিনটাকে খুব ভালো চিনতে না পারে তাহলে স্পাইক প্রোটিনটাকে টার্গেট করে ভাইরাসটাকে নষ্ট করতে পারবে না, ফলে ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও ভাইরাস অতটা নষ্ট হবে না ল্যামডা ভ্যারিয়েন্টের। তাই এক্ষেত্রে ল্যামডা ভ্যারিয়েন্টের ভাইরাসগুলো ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের মধ্যেও বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ ভ্যাকসিনের এফিকেসি কমিয়ে দিতে পারে। আবার আরেকটা মিউটেশনও প্রধান দেখতে পাচ্ছি, F490S। এটা কি বলছে, 490 নম্বর অ্যামাইনো অ্যাসিডের এফটা পাল্টে এস হয়ে যাচ্ছে। এই মিউটেশনও কী করছে, আমাদের অ্যান্টিবডি থেকে এসকেপ করছে, অর্থাৎ অ্যান্টিবডির দ্বারা স্পাইক প্রোটিনটা আর চেনা যাচ্ছে না। ফলে এই সব মিউটেশনের কারণে আমাদের স্পাইক প্রোটিনটা ল্যামডা ভ্যারিয়েন্টের কি দেখছি, যে আমাদের শরীরের অনাক্রমতাতন্ত্র বা ভ্যাকসিন জেনারেটেড অ্যান্টিবডি অত ভালো আর চিনবে না, বেশি ইনফেকশন হবে, কারণ রিসেপ্টার AC2 এর সাথে ভালো বাইন্ড করবে, যার ফলে এই ভ্যারিয়েন্টটা আরও তাড়াতাড়ি ইনফেক্ট করবে এবং কম নষ্ট হবে। এটা এখন অবধি মনে করা হচ্ছে, এটা এখন অবধি সায়েন্টিস্টরা বলছে, যদিও সব জায়গায় পৃথিবীর এখন অবধি এটা অত ভালো দেখা যায়নি, কিন্তু দক্ষিণ আমেরিকাতে আমরা এই ঘটনাটা রিপোর্টস থেকে হতে দেখছি। তাহলে আমরা বুঝছি যে এই ল্যামডা ভ্যারিয়েন্টের 7খানা মিউটেশন, যেটা ডেল্টা ভ্যারিয়েন্টের 3টের থেকে বেশি, এবং এই মিউটেশনগুলো নন সিনোনিমাস মিউটেশন, যার ফলে প্রোটিনের সিকোয়েন্স পাল্টাচ্ছে। এমন কিছু মিউটেশন হচ্ছে যার জন্য একে অ্যান্টিবডি ভালো চিনছে না, দুয়ে ভ্যাকসিন জেনারেটেড অ্যান্টিবডিও ভালো অ্যাটাক করতে পারছে না, আমাদের শরীরের রিসেপ্টারের সাথে বেশি ভালো বাইন্ড করে ভেতরে ঢুকতে পারছে, যার ফলে এই ভ্যারিয়েন্টটা একই সাথে বেশি ইনফেক্টিভ এবং ভ্যাকসিন দ্বারা কম চিনছে। তাই WHO এটাকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বলেছে, যেটা ভবিষ্যতে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হওয়ার সম্ভাবনা থাকে। এখন ভ্যাকসিনের তাহলে এফিকেসি দিক দিয়ে কী, আমরা জানি যে দক্ষিণ আমেরিকায় প্রধান যে ভ্যাকসিনগুলো ব্যবহার হচ্ছে সেগুলো হলো ওই ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, মানে কি ভাইরাসটা ইনঅ্যাক্টিভেট করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেটার বেসিসে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডিগুলো রোগটা হলে তাকে টার্গেট করছে। এই ভ্যাকসিনগুলোর এমনি দক্ষিণ আমেরিকাতে খুব একটা ভালো এফিকেসি নয়, কিন্তু দেখা যাচ্ছে যে এই ল্যামডা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই ভ্যাকসিনগুলো আরও খারাপ কাজ করছে, খুব একটা ভালো চিনতে পারছে না, যার জন্য রেট অফ ইনফেকশন অসম্ভব বেশি। যতজন ইনফেক্ট হচ্ছে তার 80 to 90% এই ল্যামডা ভ্যারিয়েন্টে ইনফেক্ট হচ্ছে। তাহলে ভাইরাসকে অ্যাটাক করার ক্ষমতা ভ্যাকসিনের কম দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকাতে, এবং তারই সাথে সাথে যেহেতু ভাইরাসগুলো অ্যাটাক হয়ে নষ্ট হচ্ছে না, বডিতে ঢুকছে, রিসেপ্টারের সাথে ভালো বাইন্ড করছে, তাই বেশি ইনফেকশন করছে, তাই ইনফেক্টিভিটি বেশি হতে দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের নতুন যে ল্যামডা ভ্যারিয়েন্ট, যেটা পেরুতে ডিসেম্বর 2020-তে প্রথম এসেছিল, সেটা এখন ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বা VOI বলছে WHO, এবং ভবিষ্যতে এটা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হওয়ার পোটেনশিয়াল বা ক্ষমতা রাখে। এবং যেহেতু এখন দিনকে দিন রেস্ট্রিকশনস উঠে যাচ্ছে, তাই বিভিন্ন জায়গায় ছড়ানোর সম্ভাবনা বাড়ছে, তাই দক্ষিণ আমেরিকা থেকে এমনি এটা উত্তর আমেরিকা, ইংল্যান্ড ইত্যাদিতে ঢুকে পড়েছে, এবং ভবিষ্যতে এটা ভারতে এবং অন্যান্য এশিয়ান কান্ট্রিগুলোতেও আসার সম্ভাবনা রাখে। আর যেহেতু ইনফেক্ট করার ক্ষমতাও বেশি এবং তার সাথে সাথে ভ্যাকসিনের দ্বারা নিউট্রালাইজ হওয়ার ক্ষমতাও কম, তার জন্য মনে করা হচ্ছে যে এটা থার্ড ওয়েভের সময়ে এই ভ্যারিয়েন্টও কিছুটা এফেক্ট ফেলতে পারে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।